এখানে যখনই আসি কোনো জায়গায় এই ধরনের সামাজিক কাজে যখন ব্রতী হয়, আপনাদের দেখে কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু বলার এবং অনেক কিছু শেয়ার করা, আপনাদের উপস্থিতির কারণে সেটা আমাদের মধ্যে সেটা চলে আসে। আমার বক্তা বলেছে আগে ক্লাব কালচারের কথা। মানুষ ছোটবেলার থেকেই কিন্তু চায় একটা সুস্থ পরিবেশে থাকা যায়, এবং কালচার যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে যুক্ত হওয়া। আমরা দেখেছি যে অনেক সময় আমরা এক এক সময় ভাবতাম যে এই লোকটা বা এই ছেলেটা বা এই মেয়েটা ওই বয়সের হোক বা তার বড় উপর বয়সের হোক, যে উনি বোধহয় এই গুণের উত্তরাধিকারী, সেই কারণে তার মধ্যে এইগুলো আছে। আসলে তো সেটা না। সে প্ল্যাটফর্ম পাওয়া বা ওই ফ্যামিলির যে প্ল্যাটফর্মের কারণে তার মধ্যে সেই জিনিসগুলো পেয়ে গেছে। আজকে আমরা বিগত সরকারের সময় আমরা কি দেখলাম? একটা অস্থিরতা, স্কুলে কলেজে অস্থিরতা, যারা বড়রা যারা রয়েছেন, যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে সম্মান না দেওয়া, পাড়ার মধ্যে বড় যারা আছেন তাদেরকে উচ্ছেদ করে রাখা, এবং এগুলো কিন্তু আমরা দেখতাম এবং ভাবতাম যে কেন এরকমটা। কারণ আলটিমেটলি কিন্তু যারা রাজ্য চালায় বা দেশ চালায় তাদের উপর নির্ভর করে যে রিপোর্টস গুলো যে আসে, এগুলো কিন্তু তাদের মধ্যে ওঠে। এবং আমরা ধরে নিয়েছি এইভাবেই বুঝি দেশ চলে, এইভাবেই চলতে হবে। দেখুন, আজকে অত্যন্ত দুঃখের বিষয়, কালকে আমি দেখলাম আমরা ৮০তম স্বাধীনতা দিবস পালন করব। কংগ্রেসের এআইসিসি যে ভবন বা তার প্রাঙ্গণে যে বন্দে মাতরম শব্দে হাজার হাজার মানুষ এই দেশের জন্য বলিদান হয়েছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ওনাকে সম্মান দেওয়া প্রয়োজন, এবং পুরো গান যে আছে ন্যাশনাল সং যেটা আছে পুরো গাইতে হবে। খুব কষ্ট লাগলো। ইটালির থেকে যিনি এসছেন, ঠিক আছে, ওনার সেই কালচার আমাদের আমরা আশাও করি না, কিন্তু সোনিয়াজি যেটা করেছেন কিছুটা হলো আমরা ধরে নিতে পারি। এবং অর্ধেক তিনি ভারতীয় আর অর্ধেক ইতালি, এবং আমাদের পার্লামেন্টে উনি লিডার অফ অপোজিশন, ওনারা একই অবস্থা কিন্তু এই পার্টির যে সভাপতি মল্লিকার্জুন, উনি তো এই দেশে, ওনার জন্ম এখানে, উনিও একই অবস্থা। তো এই যদি পার্টি হয়, বন্দে মাতরম মানে বন্দে মানে গো ডাউন টু ইওর মাদার, আমার যে দেশে আমার জন্ম সেখানে, এবং এই বন্দে মাতরমের যে নারা দিয়ে তার যে মন্ত্র নিয়ে কত লোক ফাঁসি কাস্টে ঝুলেছে, কত মানুষ আস্তে আস্তে বলিদান হয়েছেন দেশকে স্বাধীন করার জন্য, ওনাকে মান্যতা দেবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন সেটাকে কোন অবস্থায় মান্যতা দেওয়া হবে। এই যে মানসিকতা, এর আগেও আপনারা দেখেছেন কোভিড এর সময়, যেহেতু এর আগে যেগুলো এদের মহামারী লাগলে 10 বছর 15 বছর 20 বছর পরে বাইরের থেকে ভ্যাকসিন আসে, আর আমাদের ভারতবর্ষের মধ্যে সে ভ্যাকসিন মাননীয় প্রধানমন্ত্রীর উৎসাহে উৎসাহিত হয়ে সায়েন্টিস্টরা বের করেছে, না এটা মোদি ভ্যাকসিন, এটা নেওয়া যাবে না। এই যে মানসিকতা, তারাই যেভাবে আমাদের সমাজকে এইভাবে চালিয়েছে। আমরাও ভাবতাম যে ক্লাবের মধ্যে গুন্ডামি চলবে, ক্লাবের মধ্যে অস্ত্র যে ঝঙ্কার সেটা চলবে, ক্লাব কখন চলবে, এবং একটা দাদাগিরির যে একটা কেন্দ্র সেটা যেমন ক্লাব বা সংঘের মধ্যে ছিল। অসহায় মানুষ,
ঘরের ভিতরে যারা ফ্যামিলি আছেন অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে, তারা ভাবেন আমি ওই ক্লাবের মধ্যে যদি আমি যাই বা কিছু একটা বিষয় যদি বলি, সেখানে আমি ইম্পার্শিয়ালি কোনো বিচার আমি পাবো না বা কেউ এসে সহযোগিতা করবে না। কারণ যার বিরুদ্ধে অভিযোগ সে যেহেতু এই ক্লাব বা সংঘের সাথে যুক্ত, সেখান থেকে বিচার পাওয়ার সম্ভাবনা কম। এই ছিল মানসিকতা। এবং প্রচুর এই সমাজেরও তারা যখন তাদের পরিচালনার ভূমিকা আমরা দুটো পার্টি আমরা দেখেছি তাদের পরিচালনা কিভাবে করেছেন। আর আজকে খালি টেম্পো স্টাইলে খালি বলবেন শ্রমিকের সাথে মালিকের একটা ডিফারেন্স করা, স্কুলের মধ্যে ছাত্র এবং যারা টিচার আছেন তাদের মধ্যে ডিভিশন করা, ইভেন ঘরের ভিতরে ক্লাবে তো করেছে, ঘরের ভিতরে তারা ভাইয়ে ভাইয়ে পর্যন্ত এরকম অসংখ্য উদাহরণ আছে। ডিভাইড এন্ড রুলের যে চিন্তা ভাবনা এই ধরনের। আমরা চাই সুন্দর একটা পরিবেশ, আমরা চাই ভালো কথা, ভালো জিনিস, আমাদের যারা মহাপুরুষরা আছেন তাদের সম্পর্কে আমাদের ছেলে মেয়েরা জানুক, এবং আগামী দিন এই মুক্তি সংঘ যেভাবে কাজ করছে, এখানে পূজা পালিত ওনারা করেনি এবং বিভিন্ন ভাবে ওনারা খেলাধুলা থেকে বলছে যে ফুটবল খেলার সামনে নিশ্চয়ই খেলা উচিত। এখানে আমরা চাই যে মানুষ এখানে যারা ইয়ং জেনারেশন আছে আগামী দিনে তারা ফিট থাকে, কারণ যদি ফিট থাকে, খেলাধুলায় যদি যুক্ত থাকে, তাহলে এই যে নেশার বিরুদ্ধে আমরা যে এখন যুদ্ধ ঘোষণা করেছি জিরো টলারেন্স, সেই জায়গায় একমাত্র খেলাধুলা সবকিছু থাকতে হবে, অলরাউন্ডার হতে হবে। পরবর্তী সময়ে কে কোনটা আগামী দিনে সামনে এগিয়ে যাবে, চ্যালেঞ্জ আসবে জীবনে, সবসময় চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জকে অতিক্রম করার যে মানুষের কথা কানেক্ট করে বলেছেন যে এখন চ্যালেঞ্জ এসছে, ঘরে বসে খালি এই কারণে আমার সমস্যা হচ্ছে, এই বসে থাকলে হবে না, সামনের দিকে এগোতে হবে না। তো এই মানসিকতা নিয়ে আমাদের সরকার চলছে। সমস্ত ক্লাবগুলোকে এখানে আজকে শুধু সব যাত্রী জানি আমি দিইনি, এর আগেও আমার মুখ্যমন্ত্রী বলেছেন যে একটা অ্যাম্বুলেন্স আমি দিয়েছি। আরে আলটিমেটলি তো এখানে এই এলাকার যারা আছেন এই অ্যাম্বুলেন্সেই যেতে হবে আমাদের, এই বর্তমানে আমরা যাবো আমার চিকিৎসার জন্য এই অ্যাম্বুলেন্স, এই যে সব বাহির যাত্রী যেটা আছে সেটা যেতে হবে আমাদের বর্তলাতে। আবার চিকিৎসার ক্ষেত্রে যখনই বেশি সমস্যা হবে, যে কোনো ওষুধ ব্যক্তির এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু আজকে আইজিএম হসপিটাল দিতে যাবে। এটা হচ্ছে কাজ, মানুষ সবাই বেঁচে আমিও যাবো, কিন্তু এই কাজগুলোই মানুষ মনে রাখে। যত বেশি মানুষের জন্য কাজ আমরা করতে পারবো, একজন আরেকজনের হাত বাড়িয়ে দেবো। আজকে যারা এখানে রক্তদান করতে এসছেন আমি ওনাদেরকে সাধুবাদ দেব, যে এতে করে যে একটা আত্মতৃপ্তি, একটা ঐশ্বরিক যে একটা ফিলিং, সেই আনন্দ কিন্তু আর কোথাও পাওয়া, মানে দানের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় সেটা কোন জিনিসে হয় না। বস্ত্রদানই হোক, এখানে বিদ্যা দানই হোক, আজকে তো কিডনি দানও হয়, লিভারও হয়, হার্ট ট্রান্সপ্লান্ট পর্যন্ত হয়। সব জায়গায় আমরা এইগুলো নিয়ে আলোচনা করা দরকার। ক্লাবের মধ্যে যে লাইব্রেরি সিস্টেম ছিল, এখন সেই লাইব্রেরি সিস্টেমেও আমাদের অনেক বেশি আলোচনা করা দরকার। আমি অত্যন্ত ভালো লাগে যখন যেখানে একটা কথা যে আমাদের যত লাইব্রেরি থাকুক, সেই লাইব্রেরি বিবেকানন্দজি বলছেন সারা পৃথিবীর লাইব্রেরি, সমস্ত লাইব্রেরি যদি একসাথে আমরা করি, আমাদের এক একজন ব্যক্তির মাথার মধ্যে যে লাইব্রেরি আছে তার থেকে এগুলো কম। কাজে নিজের উর্বরতা, আমাদের মস্তিষ্কের যে বিকাশ, আমাদের হৃদয়ের যে বিকাশ, সেগুলো এই ক্লাবগুলোর মাধ্যমে যদি আমরা করি, এবং আমি সব জায়গায় বলি এটা আমাদের একটা মিনি গভর্নমেন্টের মতো। তারা যদি ঠিকভাবে কাজ করেন তা আমাদের কাজও অনেকটা কমে যায়। এখানে প্রবুদ্ধ ব্যক্তিরা রয়েছেন, লিটারেট পিপল রয়েছেন এখানে। আমি একটা কথা বলবো, কোনটা আসল আর কোনটা নকল আপনারা একটু পরখ করে দেবেন। এতদিন তো দেখেছেন অনেক পার্টিকে বা অনেক সরকার, কিন্তু এই সরকার আপনারা দেখবেন ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ চালাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আবার যে ভণ্ড সাধু এবং ঐতিহাসিক ভুল, এই যে দেখুন বারবার আমি যারা ইন্টেলেকচুয়াল ক্লাস, এখানে যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে এই কারণেই বলবো যে আপনারা বুঝতে চেষ্টা করুন, সর্বনাশ করছে দেশকে।
মুক্তি সংঘের যারা আছেন আমি তাদের বলবো এদের থেকে মুক্তি লাভ করা খুব প্রয়োজন। তবেই কি এই ক্লাবের এই সংঘের কথা বলা দিতে পারে। রাস্তাঘাট এগুলো হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে। আজকে জিএসপি আমরা ত্রিপুরাতে আছে, আমরা যে জায়গায় গেছি আজকে সেকেন্ড বেস্ট নর্থ ইস্টার্ন নীতি হয়েছে। নীতি আয়োগ আমাদেরকে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছে। আজকে পার ক্যাপিটা ইনকাম সর্বভারতীয় স্তরে এক পার আমরা হয়েছি। আজকে আমরা 360টার মতো ন্যাশনাল লেভেলে এবং আমাদের রিজিওনাল লেভেলে আমরা পুরস্কৃত হয়েছি। পঞ্চায়েতে আমরা 60টা ছোট প্রদেশ থার্ড স্টেট ইন দ্য কান্ট্রি। আজকে সারা ভারতবর্ষ মধ্যে গত বছর আমরা 60টা পুরস্কার পেয়েছি বিভিন্ন ক্যাটাগরিতে। এইভাবে এরকম অনেকগুলো জায়গা ক্যাটাগরিতে আমরা কাজ করছি। আমরা কমপ্লায়েন্স এবং ডিরেগুলেশন কমপ্লায়েন্সে সারা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম এবং দ্বিতীয় স্তরে আমরা প্রথম হয়েছি। এমনিতে হয় না, আমরা ট্রান্সপারেন্সির মধ্যে কাজ করছি। চাকরি হোক যাই হোক যেটাই আমরা দিচ্ছি ট্রান্সপারেন্সির মাধ্যমে, এর বাইরে আমরা কোনো অবস্থা আমরা যাব। আমি জানি অনেক সমস্যা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, স্কুল কলেজ, সেগুলো আমরা আস্তে আস্তে করে এগুলো ঠিকঠাক করছি। এখানে ড্রেনের এই অবস্থা, ড্রেনগুলো এখন পাকাপোক্ত হয়েছে। জল এখানে জঙ্গলে দেখুন ফটো তুলে, এখন তো ওই মোবাইল যেটাকে 147 নাম বলে আমি নাম দিয়েছি 148, ফটো তুলে দিয়ে আরে কতক্ষণ জলটা থাকে দেখুন, 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। আগে আমাদের মনে আছে আগরতলা শহরে জল জমলে 3 দিন 4 দিনের আগেও জল যেত। এখন এই ড্রেনের ভিতরে ক্যামেরা দিয়ে দেখা যায় কোথাও কোনো অবস্ট্রাকশন আছে কি, সেটা করে দিয়ে আছে। মশাও কিন্তু অনেক কমে গেছে, যেহেতু এখন কাভার ট্রেন আমরা বলছি না, আস্তে আস্তে করে আমরা এগুলো করছি। আমরা এবং সবচেয়ে বড় হচ্ছে মানবিক, আমাদের সরকার মানবিক। একটা উদাহরণ দিয়ে আপনি বলছি, স্বাস্থ্য ব্যবস্থার দিকে আপনারা দেখুন কোন জায়গায় 80% আজকে বাইরে রেফার করা কমে। আজকে যারা পেশেন্টরা যারা জিবি হাসপাতালে, তাদের যারা পেশেন্টের পার্টি থাকে, তাদের কত সমস্যা, তো তাদের জন্য আমরা 10 টাকার বিনিময়ে আমরা সেখানে খাবারের ব্যবস্থা করি। এখানে ভারত মাতা ক্যান্টিন সেটা আমি ইনঅগুরেট করবো, এর মধ্যে কম পয়সায় যাতে থাকতে পারে এবং খেতে পারে তার ব্যবস্থা আমরা এখানে করি। যারা অন্তর্দয়ের যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য সুবিধা করছি। যারা অন্তর্দয়ের যারা অলরেডি 18 বছরের উপর হয়েছে তাদের জন্য আমরা আর্থিকভাবে সাহায্য করছি, তাদের বিয়ে শাদীর জন্য। এর পরে যদি আমি বলি বিধানসভায় আমি পুরো লিস্ট নিয়ে আমি কথা বলি, এই সরকার মানুষের জন্য কাজ করছে, কিন্তু এখন তো এই সরকারকে কিভাবে তার আপনারা পারবেন না এগুলো করে। মানুষ সব ইতিহাস জানে। আপনাদের ভাগ্য ভালো ওই সময়ে তখন মোবাইল ছিল না, সোশ্যাল মিডিয়াতে, তাহলে আপনাদের এই যে কীর্তিগুলো সব দেখানো যেত কি করতে। তাদের এই যে মানবতার কারণে যখনই দেখা যেত কোনো জায়গার মধ্যে কিছু ঘটনায় কাজ হয়েছে, ঘটনা নিয়ে করা ও আমাদের কিছু করতে হবে। আমাদের সরকার এসে আমরা বলছি কোন অবস্থায় আমাদের উপরে কিছু নেই, মানুষের লোক সাধারণ মানুষের সাথে সে কাজ করছে, সে আমাদের লোক। এবং যে কারণে আমাদের ত্রিপুরাতে বিশেষ করে যে একটা মানে এন্টি সোশিয়াল আমি বলবো, একটা আনকালচার যে একটা বিভীষিকাময় একটা অবস্থা করেছিল, সেই জায়গা থেকে আছে কিন্তু এই মুক্তি সংঘ মুক্তি হয়েছে। আমি এই এলাকার মধ্যে আমি ওনাদেরকে বলবো, আমরা কিন্তু টিউবারকুলোসিস যখন হয় আমরা বলছি এলিমিনেশন অফ টিবি, এইচআইভি হয় আমরা চেষ্টা করি এইচআইভিটা একবার ঢুকলে সেটা তো আর যায় না, কারণ তার ভাইরাল রোগ সারা জীবন থাকে। আমরা দেখি কেন, কাজে এই ধরনের ভাইরাল যে রোগ তার থেকে মুক্তি সংগ্রহ এবং তার এলাকার সমস্ত মানুষকে বলবো এদেরকে মুক্তি দিন, আর হবে না এদেরকে দিয়ে এই দেশ চালানো যাবে না, রাজ্য চালানো যাবে না, অসম্ভব। ওদের মানসিকতায় ওই পর্যায়ে
এখনো বিদেশি চিন্তাধারায় মনে করেন, দেশাত্মবোধের ভাবনাই। আজকে বন্দে মাতরম কথাটার অর্থ হারগার দিল না। আজকে ৭৫ সীমান্ত গ্রামের কথা, ৭৫ সীমান্ত গ্রাম বিলোকানা কি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী मैं चौकीदार हूं, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। মাকে সম্মান দেওয়ার জন্য উনি কি বলেছেন, যার যার ব্যক্তিগত মার নাম দিয়ে, যার যার মার নামে মুখে নাম, মেরা মাটি মেরা দেশ। বারবার বলছেন যে যতক্ষণ ধরে আমাদের দেশাত্মবোধের ভাবনা না হবে ততক্ষণ ধরে আমরা একত্রিত হতে পারবো না। এবং তার সাথে কালচারাল, আজকে খুব ভালো লাগলো ছেলে মেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা এই যে তাদের এখানে পারফরমেন্স দিল, এটা ঘরের ভিতরে একটা আনন্দের যে একটা পরিবেশ সেটা সৃষ্টি হয়। ঘর থেকে বেরিয়ে ক্লাব বা সমাজের মধ্যে আসছে ওদেরকে দেখে, যেটা আমরা ভাবতাম যে আরে এই লোকগুলো গান গাইবে বা এই লোকগুলো খেলাধুলা করবে তারাই একমাত্র পারে, আমরা পারবো না। কিন্তু এরকমটা না, যে কোনো মানুষ তাকে সে প্ল্যাটফর্ম যদি দেওয়া যায় সে কিন্তু সেটা পাবে। আমরা তো ভাবতাম যে একমাত্র পলিটিক্যাল পলিটিক্স তারাই বোধহয় এই কারণে রাজনীতিতে এসছে, তারাই পাবে, আর কেউ পাবে না। এরকমটা না, সবাই এখানে যারা আছেন সবাই পাবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা যাদের ফ্যামিলিতে কেউ কোনোদিন রাজনীতি করেননি সেই সব ফ্যামিলি থেকে একজন দুজন করে রাজনীতিতে আনো, আদারওয়াইজ এই দেশকে এই সমাজকে বাঁচানো যাবে না। কারণ সবসময় একটা আমাদের সবসময় একটা ধ্যান ধারণা দেয়, একটা ইংরেজি একটা সেন্টেন্স আছে, কি আমরা শুনতাম ছোটবেলায়, আপনারা নিশ্চয়ই শুনেছেন, পলিটিক্স ইজ দ্য থার্ড ক্লাস গেম প্লেড বাই দ্য ফোর্থ ক্লাস পিউ। যদি এইরকমই হয় তাহলে তো দেশ কিভাবে আগে বেরোবে? আমাদের তো বিষয়টা আমারও লাইন আছে, আমিও সেখানে যেতে চাই, খালি একটু সাহস দরকার, সাহসের জন্য প্ল্যাটফর্ম দরকার। এবং এই কাজটা আমাদের সরকার আসার পর আমি গ্যারান্টি দিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা সেখানে যাচ্ছি। আমি বলছি না 100% ভয়ে মানে করতে পারছি, কিন্তু আমরা চেষ্টা চলছে। কারণ এই গুণের ধরা, এই ভাইরাসের ধরা, এই সমাজ ঠিক করা, যারা এতদিন ধরে দেশ চালিয়েছে তারা এগুলোকে নষ্ট করে। আজকে 12 বছরে আজকে কোথায় ভারতবর্ষ আজকে চলে গেছে? এত বছর, আজকে 80 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে, তো এত বছর 60 বছর ধরে তারা রাজত্ব করেছে। ওনারা করেন আজকে আমাদের জিডিপি বেড়েছে দেশে, আমাদের সুরক্ষার দিকে আজকে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, সিন্ধু, এর আগে তো সেই সোলজারটাই ছিল, সেই সাধারণ ছিল। मैं निंदा करता हूं, যখনই কোনো ঘটনা হতো मैं निंदा करता हूं। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন হবে না, এবার অপারেশন সিন্দুরে দেখে দিয়েছে যে আমরা কত বেশি শক্তিশালী, নিজেকে শক্তিশালী হতে হবে। আমার মনে আছে একবার একজন লোক বলছিলেন যে এখানে দারা সিংহের নাম ইউথ জেনারেশন তো অনেকে জানবেন না, আমরা দারা সিংহের কে আমরা আইডল ব্যক্তি বলি না, যে প্ল্যানেটের মধ্যে কলকাতার চৌরঙ্গীর মধ্যে কোথায় কোথায় গল্পের মতো বলছে যে একটা লোককে 4 জন মিলে মারছে এবং অনেকে চেষ্টা করছে আরে ওকে কেন মারছো কেন মারছো, আর ওই জায়গার মধ্যে দারা সিং যখন গেল চোখ দেখে গেল সবাই চোখ। এর জন্যই শক্তিশালী দেশ যতক্ষণ ধরে না হবে, আজকে কিন্তু ভারত সেই শক্তিশালী অবস্থার মধ্যে চলে এসেছে। আজকে আপনার রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বলুন বা আজকে আমাদের ইরান আমেরিকা যুদ্ধে বলুন, সব জায়গায় ভারতবর্ষের কিন্তু একটা বিরাট বড় একটা রোল রয়েছে আগে যেটা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেশকে শক্তিশালী করতে হবে, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যেও সেভাবে শক্তিশালী করতে হবে। সবাইকে সেই আশ্বস্ত আর সেই আশ্বাস যদি দেওয়া যায় আপনার কোন সমস্যা হলে
মানুষ নর্মাল লাইফ লিড করতে যায়, যারা স্বাধীন আছে সেই স্বাধীন নিয়ে বাঁচতে চায়, বাকি কাউকে অন্যায় ভাবে কিছু করবে না, সেই আশ্বাস এই সরকার বারবার দেওয়ার চেষ্টা করছে। এবং কোনো অবস্থায় এতদিন যা চলে এসছে এগুলো কোনো অবস্থায় বরদাস্ত করা হবে। আমি গতকাল যে ঘটনাটা আমরা করেছে এআইসিসিতে, আমি বলবো যে আমি তার তীব্র নিন্দা আমি জানাচ্ছি, এটা করা উচিত হয়নি এবং সমস্ত মানুষ এর বিরোধিতা করা উচিত। আজকে ক্লাবে আমি এসেছি, আমি বারবার বলছি ক্লাবের মধ্যে সব চিন্তাধারার ব্যক্তি থাকে, কিন্তু আমি একটা এখনো আমি বুঝতে পারি না এখনো যে যারা ইন্টেলেকচুয়াল ক্লাস, আমি তাদের কাছে আবেদন করবো আপনারা কি এগুলো একবার ভাববেন না? এবার ভাবুন আপনারা কাদের সাথে আপনারা এতদিন ধরে ওদের সাথে আপনারা ছিলেন। ওরা তো বাইরে মুখোশ আর মুখ দুটো আলাদা, গণতন্ত্র ওরা মানে না। কে আদাদি ঝুটায়, আর কালকে আমি দেখলাম এত সুন্দর ভাবে মানে এত ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়ে পার্টির সামনে যেভাবে স্বাধীনতা উদযাপন করছে, মানে সত্যি অবাক লাগে এবং বলবে যে ঐতিহাসিক ভুল ছিল, আগে আমরা করিনি, এখন একটু বেশি করে করছি। ঠাকুর দেবতা তো ওরা মানেই না, সেদিন দেখলাম একজনকে ঠাকুরের পুজো করছে। তো এই যে অবস্থা এখন দাঁড়াচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে খুব করে এখন প্রশ্ন ধরাচ্ছে, আর এই নেতাজি সুভাষ বোসকে ওরা পেজর কুকুর বলেছে। আজকে রবীন্দ্রনাথ টেগোরকে কি বলেছে ওনারা? বুঝুয়া কবি। আর এখন রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের শব্দ এইসব নিয়ে পুরো সাংঘাতিক ভাবে এবং চিন্তা ভাবনা আছে আমাদের। আজকে রক্তদান উৎসবে যে পরিবেশ আমি দেখেছি বা যত অংশে মানুষের অংশগ্রহণ দিয়েছি, দুইজনরা সচেতন অভিভাবকরা এবং যুব অংশে বিশেষ একটা জায়গা যারা এসছেন, সত্যি অভূতপূর্ব। এটা আগে মুক্তির সঙ্গে যে এলাকার যে পরিস্থিতির সঙ্গে আজকের এই অনুষ্ঠান অনেকটাই খারাপ, অনেকটাই সুন্দর, অনেকটাই দেখার মতো বিষয় বলবো। তার থেকে প্রমাণিত হয় যে মুক্তি সংঘ, আমাদের ক্লাব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়শই বলেন বিভিন্ন আলোচনা সভায়, বিভিন্ন ক্লাবে যখন যান, যে ক্লাব কালচারটা কিন্তু অনেকটাই পাল্টিয়ে গেছে। এই রামনগর বিধানসভা, এই রামনগর আগে ছিল রামনগর বিধানসভা, এখন বর্তমানে বিধানসভা, এবং সেই ক্লাবটি যারা চালাতেন তারা এই এলাকায় যারা বসবাস করতেন, বিশেষ করে রামনগর, কৃষ্ণনগর এইসব এলাকায় একটা সময় ছিল বিভীষিকা। ক্লাবগুলোর মধ্যে ছিল, নিজেদের মধ্যে ছিল লড়াই, ক্ষমতা দখল, জায়গা দখল, প্রতি সময় প্রায় শুধু একটা ঝামেলা থাকতো। কিন্তু কয়েক বছর, বিগত অনেক বছর ধরে আমরা দেখছি এটা পরিবর্তন এসছে, এটা সুন্দর একটা মহল তৈরি হয়েছে। যেখানে মুক্তির সঙ্গে রক্তদান আমরা আগে দেখেছি, এখানে রক্তদান কয়েকটা হয়েছে আগে এসব এলাকায়, তখন এত সংখ্যক লোকের উপস্থিতি ছিল না, সার্বিক অংশগ্রহণ ছিল না, একটা দলীয় বা একটা চিন্তাধারা মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই ধরনের ছোট ছোট অনুষ্ঠান করা হয়, যেগুলোর সঙ্গে মানুষের যোগাযোগ ছিল না। আর আজকের সংখ্যক উপস্থিতি প্রমাণ করে এই ক্লাবের প্রতি মানুষের আস্থা আছে, এই ক্লাবের প্রতি মানুষের ভরসা আছে, সঙ্গে যুক্ত আছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীও ওনার ব্যস্ততার সময়ের মধ্যেও সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে, কারণ এলাকার অভিভাবক, বিধায়ক ও মুখ্যমন্ত্রীর পাশাপাশি উনি খবর রাখেন, ওনার খবর থাকে এই যে কোন কোন সামাজিক সংস্থা বা ক্লাব সত্যিকারের সমাজসেবার সঙ্গে যুক্ত আছেন, তাদের সঙ্গে মানুষের সম্পর্ক আছে, উনি সেই ক্লাবগুলোকে উৎসাহিত করেন। এবং আগে উনি এই ক্লাবের আহ্বানে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যদি এলাকা সহ শহরবাসী রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানো যায়, চিকিৎসা করা যায়, তাদেরকে প্রাণ রক্ষা করা যায়, তিনি অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। আজকে উনি সবাই জান দিয়েছেন যে প্রয়োজনীয় এলাকার মানুষ যখন বিপর্যস্ত হয় তার সবটাও যাতে যথাযথ সময়ে সরকার করার জন্য নির্দিষ্ট জায়গায় বা মহাশাসন নেওয়া যায়, সেটা উনি সবাই জানাতে দিয়েছেন। আমার অনুরোধ থাকবে
এই গাড়িগুলি যখন আমরা বিভিন্ন বিধায়ক এমপি বা সরকারি অর্থের বিনিময়ে যখন আমরা পাই, তার সদ্ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন। আমাদের অভিজ্ঞতা, আমিও ক্লাবের সঙ্গে অনেক বছর জড়িত, বিভিন্ন প্ল্যাটফর্মে ছিলাম বা ক্লাব কালচারটা আমি জানি। উৎসব এবং উৎসব জীবনের সঙ্গে গ্রহণ করা হয়, দেওয়া হয়, সেগুলি অনেক ক্লাব সঠিকভাবে ব্যবহার করা হয়। অনেক গাড়ির অতিথি পাওয়া যায়, অনেক গাড়িগুলি পুরো আকাশের নিচে পর্যাপ্ত ভাবে থাকে, এত খারাপ লাগে। যারা বিধায়ক এমপিরা বা অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তি বা সরকার যাদেরকে দেওয়া হয় তাদের যদি অপব্যবহার করা হয়, অপচয় করা হয়, তবে যারা যে কাজে কিন্তু চাইছেন তারা অনেক সময় পেতে থাকে কষ্ট। কিন্তু মুক্তির সঙ্গে এই অ্যাম্বুলেন্স ব্যবহার আমি দেখেছি, যেহেতু আমার পাড়ার সঙ্গে ক্লাব, এর সঙ্গে ক্লাব, এটা মানুষের প্রতিনিয়তই তারা পেয়ে থাকেন। মানুষ সবাই জানতো, সেভাবে ব্যবহার করা হয়। বিশ্বাস রামনগরে বিশেষ করে এইসব এলাকার যে সকল ধরনের গাড়ি যারা নিয়েছেন ক্লাবগুলি, তারা সঠিক ব্যবহার করতে থাকে। যাই হোক, আমি বলবো যে মুক্তির সঙ্গে এই শুভ চিন্তা এটাকে আরও আমাদের সরকারি বেসরকারিভাবেও, রাজনৈতিকভাবেও, সামাজিকভাবেও সাপোর্ট আমাদের বেশি আমরা করবো। ধন্যবাদ। সরকার সবসময় ভালো কাজ যারা করেন, যে ব্যক্তি হোক, প্রতিষ্ঠান, ক্লাব হোক, সবটা সাথে থাকা বিকাশের নীতিতে কাজ করে। আমি বলবো আজকে প্রতিটি অনুষ্ঠানে বা সভা প্রতিটি মানুষের আমার মনে সারা দিয়ে আমরা দেখেছি রাজ্যে রেকর্ড সংখ্যক রক্তদানের রক্তদাতারা এগিয়ে এসছেন বা সামাজিক সংস্থা